আয়রন মেটাবলিজম, মানে আয়রন অ্যাবজর্পশন, আয়রন ট্রান্সপোর্ট, আয়রন স্টোরেজ, এই তিনটা আমাদের শেখা লাগবে। কিছু জিনিস আগে জানা লাগবে আমাদের। Fe2+ মানে ফেরাস আয়ন, Fe3+ মানে ফেরিক আয়ন। অ্যানিমেল ফুড থেকে আমরা পাই ফেরাস আয়ন, আর ভেজিটেবল বা প্লান্ট সোর্স থেকে আমরা পাই ফেরিক আয়ন Fe3+। আর আমাদের বডিতে আয়রন অ্যাবজর্ব হয় Fe2+ বা ফেরাস ফর্মে, আর ট্রান্সপোর্ট আর স্টোরেজ হয় Fe3+ বা ফেরিক ফর্মে। এবার আমরা আয়রন খেলাম, হোক সেটা অ্যানিমেল সোর্স বা প্লান্ট সোর্স। তো এই আয়রনটা আমাদের মুখ দিয়ে এসে ইসোফেগাস দিয়ে স্টোমাক হয়ে তারপরে যখন ইন্টেস্টাইনে ডিউডেনামে আসবে তখন এইখানে আমাদের অ্যাবজর্ব হবে। তো এইখানে যে লুমেনটা আছে তাকে বলতেছে আমরা ইন্টেস্টাইনাল লুমেন, আর এখানে সেলকে বলা হইতেছে এন্টেরোসাইট বা অন্ত্রের কোষ। তো প্রথমে আসি আমরা অ্যানিমেল সোর্স। অ্যানিমেল সোর্স থেকে আমরা আয়রনটা ফেরাস ফর্মে পাবো, সেই আয়রনটাকে হিম আয়রন বলা হচ্ছে, হিমের ভেতরে থাকবে আয়রন। তো এইটাকে আমরা এবার অ্যাবজর্ব করব। তো সরাসরি তো অ্যাবজর্ব হতে পারে না, কিছু একজনকে লাগবে। এখানে থাকবে হিম ক্যারিয়ার প্রোটিন। এই হিম ক্যারিয়ার প্রোটিন দিয়ে হিমটা ভিতরে আনা হবে। আনলো, এই হিমের ভিতরে তো আয়রনটা আছে আমাদের, তো হিমের থেকে আয়রনটা বের করতে হবে, তার জন্য লাগবে হিম অক্সিজিনেস। এই এনজাইম দিয়ে হিমের ভিতরে আয়রনটা বেরিয়ে আসবে, এই Fe2+ থাকলো। এবার আমরা প্লান্ট সোর্সে আসবো। প্লান্ট সোর্স থেকে তো আমরা Fe3+ বা ফেরিক ফর্মে পাই নন হিম আয়রন। তো এটা তো সরাসরি বডিতে অ্যাবজর্ব হতে পারে না, তো এই জন্য এই Fe3+কে Fe2+-এ কনভার্ট করতে হবে। এর জন্য কী এনজাইম কাজ করবে, এটা যেহেতু ফেরিক তাই নামে থাকবে ফেরি, আর একটা ইলেকট্রন যেহেতু নিতেছে, রিডাকশন হইতেছে বিজারণ, তাই ফেরি রিডাকটেস। এই এনজাইমের কোএনজাইম হিসেবে কাজ করবে ভিটামিন সি, আর সাথে HCl থাকতেছে। ভিটামিন সি এখানে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। তো এর ফলে Fe3+টা Fe2+ বা ফেরাস আয়নে কনভার্ট হলো। এবার এই ফেরাস আয়নটা সরাসরি আমরা অ্যাবজর্ব করতে পারবো না, তার জন্য আমাদের একটা প্রোটিন লাগবে, ট্রান্সপোর্টার লাগবে। এই ফেরাস আয়ন যেহেতু দ্বিযোজী, তাই একে বলবো আমরা ডাইভ্যালেন্ট। এটা যেহেতু মেটালের একটা আয়ন, তাই ডাইভ্যালেন্ট মেটাল আয়ন ট্রান্সপোর্টার। এই প্রোটিন দিয়ে আমরা এই ফেরাস আয়নটাকে বাইরে থেকে ভিতরে নিয়ে আসলাম, হয়ে গেল, অ্যাবজর্পশন শেষ। এবার এই ফেরাস আয়নের দুইটা ফেট হতে পারে। এক, এই ফেরাস আয়নটা এখানেই জমা থাকবে, স্টোরেজ হয়ে থাকবে। দুই, এই ফেরাস আয়নটা ট্রান্সপোর্ট হয়ে যাবে। তো আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, আয়রন ট্রান্সপোর্ট আর স্টোরেজ হয় ফেরিক ফর্মে, আর লৌহ অংশ ফেরিটিন হিসেবে জমা থাকে, ট্রান্সফেরিন হিসেবে ট্রান্সফার করে বা ট্রান্সপোর্ট করে। তো Fe2+টাকে আমরা স্টোর রাখতে চাইতেছি প্রথমে, তো 2+কে 3+-এ কনভার্ট করতে হবে। তার মানে কি Fe2+ থেকে 3+ হবে, এটা তো ফেরাস, তাই ফেরো একটা ইলেকট্রন ছেড়ে দেবে, তাই ফেরো অক্সিডেজ বা হেফেস্টেইন। এটা Fe2+ থেকে 3+ হবে, তারপর সেটা অ্যাপোফেরিটিনের সাথে যুক্ত হয়ে ফেরিটিন হিসেবে জমা থাকবে এই এন্টেরোসাইটে। যখন দরকার হবে এখান থেকে আবার Fe3+টা Fe2+-এ কনভার্ট হয়ে চলে আসবে। তখন কি কাজ করবে, ফেরি রিডাকটেস। আর 2 নাম্বার যেটা, Fe2+টা ট্রান্সপোর্ট হবে। তো ট্রান্সপোর্ট হওয়ার জন্য আগে Fe2+টা এন্টেরোসাইট থেকে বাইরে বেরিয়ে আসবে, ব্লাডে আসবে। তো কী দিয়ে বের হবে, ফেরোপরটিন, প্রোটিন না কিন্তু ফেরোপরটিন, এটা এক ধরনের প্রোটিন। এটা দিয়ে Fe2+টা বাইরে চলে আসলো। তো Fe2+ হিসেবে তো আর এটা আমরা ট্রান্সপোর্ট করতে পারি না, এই Fe2+টাকে আমরা Fe3+-এ কনভার্ট করব। তার মানে কি করব, এটা ফেরো অক্সিডেজ করব বা হেফেস্টেইন, ফেরো অক্সিডেজ বা হেফেস্টেইন দিয়ে Fe2+কে Fe3+-এ কনভার্ট করলাম। এবার এটা ট্রান্সফেরিনের সাথে যুক্ত হয়ে ট্রান্সফেরিন হবে, তারপর সেটা ট্রান্সপোর্ট হয়ে এক লিভারে যাবে, 2 বোন ম্যারোতে যাবে। লিভারে যে ফেরিটিন হিসেবে জমা থাকবে এবং হেমোসিডারিন হিসেবে জমা থাকবে। বোন ম্যারোতে যে এরিথ্রোপোয়েসিস হবে। আচ্ছা, একটা কথা ইনফরমেশন, যেটা এই ফেরাস আয়ন বা আমাদের মুক্ত আয়রন, ফ্রি আয়রন, এটা কিন্তু টক্সিক, এটাকে এভাবে রাখা যাবে না। এই জন্য আমরা এটাকে স্টোর করার সময় ফেরিটিনের সাথে অ্যাপোফেরিটিনের সাথে যুক্ত করে ফেরিটিন বানালাম, আর ট্রান্সপোর্ট করার সময় ট্রান্সফেরিনের সাথে যুক্ত করে ট্রান্সফেরিন কনভার্ট করে তারপর ট্রান্সপোর্ট করতেছে। এই হয়ে গেল আয়রন
অ্যাবজর্পশন, তারপরে আমাদের ট্রান্সপোর্ট, স্টোরেজ সব কিছু হয়ে গেল। এবার আসবো আয়রন রিসাইকেল। তো আয়রনটা ঠিক আছে, আয়রন এবার আসো বোন ম্যারোতে। বোন ম্যারো থেকে তো আরবিসি তৈরি হচ্ছে। তো আরবিসি দেখা যায় ওল্ড হয়ে যায় বা ডিজেনারেট হয় বা ড্যামেজড আরবিসি। তো এই আরবিসিগুলোকে ম্যাক্রোফেজ এনগালফ করে নেয়, ফ্যাগোসাইটোসিস করে নেয়। ম্যাক্রোফেজকে বলা হয় রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল বা আরই সেল। তো ম্যাক্রোফেজ এই আরবিসিটাকে নিজের ভিতরে নিয়ে নিল, ফ্যাগোসাইটোস আরবিসি। তো এই আরবিসি থেকে হিমোগ্লোবিন বাইরে নিয়ে আসবে। থাকলো এই হিমোগ্লোবিনটা আরেকভাবে আনতে পারে। দেখা যায় যে এটা ম্যাক্সিমাম সময় এইভাবে হয়। আরবিসিটা যখন ড্যামেজড হয়ে যায় তো ম্যাক্রোফেজ এই আরবিসিকে এনগালফ করে নেয়। তো অনেক সময় দেখা যায় 10% ক্ষেত্রে ওল্ড ড্যামেজড আরবিসিগুলো সার্কুলেশনেই হিমোলাইসিস হয়ে যায়। পরে এই সার্কুলেশনেই ফলে দেখা যায় যে সার্কুলেশনেই আরবিসি থেকে হিমোগ্লোবিনগুলো বাইরে বেরিয়ে আসতেছে। তখন কি হয়, হ্যাপ্টোগ্লোবিন এই হিমোগ্লোবিনগুলোকে খপ করে ধরে ফেলে, ধরে এনে এই ম্যাক্রোফেজের ভিতরে দিয়ে যায়। তখন এই যে হ্যাপ্টোগ্লোবিন, তখন এই ম্যাক্রোফেজ এখান থেকে হিমোগ্লোবিনটা নিয়ে আসলো। এবার হিমোগ্লোবিনের হিম আর গ্লোবিন পোর্শন আসে, গ্লোবিনটা বাদ দিলাম, থাকলো হিম। এই হিম থেকে আমরা আয়রনটা বের করে আনবো। তো এর জন্য কী করবে, হিম অক্সিজেনেস কাজ করবে এবং হিম থেকে বিলিভার্ডিন তৈরি হবে। এই আয়রন পেয়ে গেলাম। এই আয়রনটা এবার ম্যাক্রোফেজ বাইরে পাঠিয়ে দিবে, সার্কুলেশনে পাঠিয়ে দিবে, Fe2+ ফর্মে পাচ্ছি। তো এটা বাইরে দেওয়ার জন্য ফেরোপোরটিন কাজ করবে, এই যে আগের বারের মতো ফেরোপোরটিন। এই ফেরোপোরটিনটা বাইরে পাঠিয়ে দিল আয়রন। তো আয়রনটা Fe2+ ফর্মে রাখা যাবে না, এটাকে ট্রান্সফার করতে হবে, এই জন্য Fe3+ কনভার্ট করতে হবে। Fe3+ ফর্মে আসলে ট্রান্সফার হয়, এই জন্য বললাম আমরা আগে। তো Fe2+ থেকে Fe3+ হওয়ার জন্য কী হবে, ফেরো অক্সিডেজ হবে। এখানে এক টাইপের ফেরো অক্সিডেজ কাজ করে যেটাকে বলা হয় সেরুলোপ্লাজমিন। এখানে যেমন ছিল ফেরো অক্সিডেজটা হ্যাপেস্টিন, এখানে ফেরো অক্সিডেজটা সেরুলোপ্লাজমিন। তো Fe3+ এবার অ্যাপোট্রান্সফেরিনের সাথে যুক্ত হয়ে ট্রান্সফেরিনে কনভার্ট হবে, এবং ট্রান্সফেরিনটা ট্রান্সফার করে বোন ম্যারোতে চলে যাবে, বোন ম্যারোতে আয়রনটা আবার ইরিথ্রোপয়েসিস করবে, আবার এই সাইকেলটা এবার রিপিট হতে থাকবে, এভাবে শেষ।